একটা নতুন শিশির ভেজা সকাল। সূর্যি মামা পূর্ব আকাশে উকি দিয়েছে। তার সোনালি আভা ছড়িয়ে পড়ছে সর্বত্র। কুয়াশা কেটে গেছে, শিশির কণা জমে আছে গাছের সবুজ পাতায়। তাদের পানি টুপটুপ করে নিচে পড়ছে এক এক করে। সবুজ নরম দুব্বা ঘাসের উপরে জমে আছে শিশির কণা, যা মানুষের পায়ের সাথে পা লেগে ঝরে পড়ছে। তেমনি মনে হচ্ছে জাহিনের চোখে মুখে কেউ পানি ঝেড়ে ফেলছে। জাহিন কপালে ভাঁজ ফেলে বিরক্তিকর চোখে তাকায়। চোখের সামনের দৃশ্যমান রূপে ভেসে উঠল এক রমণীর প্রতিচ্ছবি। যে রমণী নিজের ভেজা চুলগুলো দু হাত দিয়ে আলতো করে ঝাড়ছে, তার পানি এসেই জাহিনের চোখ মুখে পড়ছে। জাহিন পুনরায় আবার চোখ বন্ধ করে আবার খুলল। আর মোড়া ভেঙে উঠতে নিলে পিঠে ব্যথা অনুভব করলো, কিন্তু দাঁত কামড়ে সেই ব্যথা সহ্য করে ধীরে ধীরে বেড থেকে নেমে অয়ন্তীর দিকে এগিয়ে আসলো। অয়ন্তীর চোখ বন্ধ করে গুনগুন করে গান গাইছে আর চুল মুছতে ব্যস্ত। হঠাৎ করেই শাড়ি ভেদ করে কারো তপ্ত হাতের ছোঁয়া ঠান্ডা পেটের উপরে পড়তেই অয়ন্তী চমকে উঠে চোখ মেলে তাকায়। আয়নার দিকে তাকাতেই দেখে জাহিন ঘুম ঘুম চোখে আয়নার দিকে তাকিয়ে আছে। জাহিন মুচকি হেসে অয়ন্তীর ভেজা কাঁধের উপর নিজের চিবুক ঠেকিয়ে অয়ন্তীকে জড়িয়ে ধরে। অয়ন্তী জাহিনের হাতের উপর বাঁ হাত রেখে ধীর গলায় বলল, উঠে পড়েছেন? জাহিন চোখ বন্ধরত অবস্থায় বলল, হুম। ঠিক আছে, তাহলে ফ্রেশ হয়ে নিন, নাস্তা করে ঔষধ খেতে হবে। জাহিন ছাড়ল না, বরং নিবিড়ভাবে অয়ন্তীকে জড়িয়ে ধরল। অয়ন্তীর ঠান্ডা শরীরটা জাহিনের উষ্ণ শরীরের সাথে লেপ্টে আছে। অয়ন্তী মৃদু কেঁপে উঠে জাহিনের অবাধ্য ছোঁয়াগুলো এখনো নিজের শরীরে ছুঁয়ে গেল না চাইতেই আনমনে কেঁপে ওঠে। জাহিন অয়ন্তীর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, এখন আমার ছোঁয়া পেলে কে পড়তে হয় বুঝছে? অয়ন্তী চুপ রইল, একটা রাও করল না। জাহিন পুনরায় আগের ন্যায় বলল, এত সকালে গোসল করেছো কেন? রাতে তো তেমন কিছু হয়নি আমাদের মাঝে, যার জন্য গোসল করতে হবে। অয়ন্তী লজ্জা পেল, মিনমিন করে বলল, রাতে কিছু হলেই বুঝি সকালে গোসল করতে হয়? এছাড়া বুঝি গোসল করা যায় না? জাহিন অয়ন্তীর ভেজা চুলে মুখ ডুবিয়ে বলল, চলো আবার যাতে গোসল করতে হয় তার ব্যবস্থা করে, তখন তুমি আর আমি একসাথে গোসল করবো। অয়ন্তী চোখ বড় বড় করে জাহিনের দিকে তাকিয়ে কনুই দিয়ে জাহিনের পেটে গুঁতো মেরে বলে, খালি উল্টাপাল্টা কথা, জান তো, ফ্রেশ হন গিয়ে। কথাটা বলে অয়ন্তী জাহিনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে জাহিনের কাপড়গুলো জাহিনের হাতে ধরিয়ে দিয়ে বলে। এবার যান। জাহিন মন খারাপ করার ভান ধরে বলে, আমার প্রস্তাবটা গ্রহণ করলে না তো? এই প্রস্তাব এখন গ্রহণযোগ্য নয়। জাহিন দুষ্টু হেসে বলল। তাহলে রাতের বেলা গ্রহণযোগ্য বুঝি? অয়ন্তী জাহিনের দিকে চোখ গরম করে তাকালো। জাহিন বুঝলো হাওয়া গরম হয়ে গেছে। অয়ন্তী শাসিয়ে বলল, এত বড় একটা ব্যথা পেয়েছেন, তারপরেও আপনার কোনো হেলদোল নেই? মানে আপনি কি আদৌ মানুষ নাকি অন্য কিছু? জাহিন হেসে হেসে বলল। অন্য কিছু হলে এতক্ষণে তোমার ঘাড় মটকে দিতাম। অয়ন্তী জাস্ট ভেবে পাচ্ছে না জাহিন কি করে হেসে হেসে কথা বলছে। এত বড় একটা ব্যথা পেয়েছে, চোখে মুখে কোনো রকমের যন্ত্রণার ছাপ নেই, একেবারে স্বাভাবিক। জাহিনের জায়গাতে অন্য কেউ থাকলে হয়তো আহাজারিতে ফেটে পড়তো। অয়ন্তী কিছু বলতে নিবে, সাথে সাথে জাহিন হাত উঁচু করে বলল, ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি, ভাষণ দিতে হবে না। এমনিতে নিজের ভাষণ শুনে কান ঝালাপালা হয়ে গেছে। জাহিন ওয়াশরুমে চলে যায়। অয়ন্তী তপ্ত নিঃশ্বাস ফেলে বিছানা গুছিয়ে নিচে আসলো। জহুরা বেগম ছেলের বউকে দেখেই হাতে কফির মগ ধরিয়ে বলল, জাহিনের কফিটা দিয়ে আসো। অয়ন্তী নম্র গলায় বলল। মা, আপনি করতে গেলেন কেন শুধু শুধু কষ্ট করে? জহুরা বেগম মুস্কি হেসে বলল, সবসময় তো তুমিই করো, আজ নহে আমি করলাম, যাও দিয়ে এসো। অয়ন্তী রুমে পা রাখতেই দেখে জাহিন খালি গায়ে বসে
হাত বাঁকিয়ে পিঠে ওয়েটমেন্ট লাগাচ্ছে। এতক্ষণ জাহিনের চোখ মুখে যন্ত্রণার ছাপ দেখতে পেল অয়ন্তী। বাড়িতে কাউকে বলতেও পারছে না এই ঘটনাটা জাহিনের জন্য। অয়ন্তী জাহিনের সামনে এসে কফির মগটা এগিয়ে দিয়ে ওয়েটমেন্টটা নিচে নিয়ে বলল। আমি লাগিয়ে দিচ্ছি। জাহিনও চুপচাপ মেনে নিল। অয়ন্তী আলতো হাতে ওয়েটমেন্টটা লাগিয়ে পরিষ্কার লম্বা একটা কাপড় দিয়ে জায়গাটা বেঁধে দিল, যাতে করে শার্টের গায়ে না লেগে যায় পেলেপটা। অয়ন্তী শার্ট পরাতে জাহিনকে সাহায্য করে চলে যেতে নিবে, তৎক্ষণাৎ জাহিন অয়ন্তীর হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের কোলে এনে বসায়। অয়ন্তী চমকে জাহিনের গলা জড়িয়ে ধরে থমথম গলায় বলল। আপনি হুটহাট এমন ব্যবহার কেন করেন বলুন তো? ভয় পাই তো নাকি? জাহিন অয়ন্তীর কপালের চুলগুলো সরিয়ে দিয়ে বলল। ওই দিন রাতে কি বলতে চেয়েছিলে? পরে তো বললে না। অয়ন্তী ভ্রু কুঁচকে বলে। আমি আবার কখন কি বলতে চেয়েছিলাম? আরে ওই দিন রাতে তুমি কি একটা কথা বলতে চেয়েছিলে, তারপর আমার ফোন আসতে চলে যেতে হয়েছিল। অয়ন্তীর মস্তিষ্ক নাড়া দিয়ে উঠল। সে তো লাবিবের কথা বলতে চেয়েছিল। এখন কি বলবে জাহিনকে লাবিবের কথা, নাকি রাতে বলবে? এখন তো জাহিন খাওয়া দাওয়া করে বের হবে, তার চেয়ে ভালো রাতেই বলবে। অয়ন্তীকে এমন নিশ্চুপ হয়ে বসে থাকতে দেখে জাহিন চিন্তিত গলায় বলল। কি হলো, কথা বলছো না কেন? কি বলতে চেয়েছিলে? অয়ন্তী নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে ভেঙে ভেঙে বলল। কিছু না, আমায় ছাড়ুন, কাজ আছে আমার। অয়ন্তী এক প্রকার পালিয়ে চলে গেল। জাহিন বোকার মতো অয়ন্তীর যাওয়ার পানে তাকিয়ে রইল। এই মেয়ে কিছু তো একটা লুকাচ্ছে তার কাছ থেকে, কিন্তু সেটা কি? জাহিন স্টাডি রুমের সামনে এসে দাঁড়িয়েছে। পর্দা ফাঁকা করে দেখে নিল বাবা কোথায় আছেন। দেখলো বাবা তার ফোমের চেয়ারে শোয়া হয়ে মুখের সামনে পেপার ধরে পেপার পড়ছেন। জাহিন দরজার করাঘাত করলো। আজমল শেখ দরজার শব্দ শুনে মুখ তুলে পেপার সরিয়ে দরজার পানে তাকালো। বড় ছেলেকে এমন সময় এখানে দেখে একটু অবাক হলো। জাহিন বলল। আসবো বাবা? আজমল শেখ সোজা হয়ে বসে পেপার ভাঁজ করতে করতে বললেন। আসো। জাহিন বাবার সামনের সোফায় গিয়ে বসতেই আজমল শেখ বললেন। হঠাৎ এখানে কোনো দরকার নাকি? মানে টাকা পয়সা লাগবে? জাহিন ঠোঁটের কোণে হাসি রেখে বলল। বাবার কাছে কি সন্তান শুধু টাকার জন্য আসে? অন্য কিছুর জন্য আসতে পারে না বুঝে? আজমল শেখ ফ্লোরের দিকে একবার তাকিয়ে ছেলের দিকে পুনরায় নজর ফেলে নরম কণ্ঠে বললেন। তা আসতে পারো। আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে? ওষুধগুলো ঠিকমতো খাচ্ছেন? আজমল শেখ আস্তে করে বললেন। হুম। বাবা, হুম। আমি জানি আপনি আমার প্রতি বিরক্ত। তার কারণটা যেমন রাজনীতি করা নিয়ে, সেটা আমি খুব ভালো করে জানি। আর এটা বুঝতে পারি আপনার প্রত্যেক মুহূর্তে আমাকে নিয়ে চিন্তিত থাকেন। এটা ভেবে না জানি আমার সন্তানের কী হয়েছে। কিন্তু আমি হাজারবার চেষ্টা করেছি নিজেকে রাজনীতি থেকে সরিয়ে আনার জন্য, কিন্তু পারিনি। একবার আপনাদের না জানে আমি দল করে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তখন দম বন্ধ হয়েছিল। আমার মনে হচ্ছিল যেন আমার জীবন থেকে কিছু একটা হারিয়ে গেছে। তারপর যখন আবার ফিরে গেলাম, তখন স্বস্তি ফিরে পাই। আমি আমার হারানো কোনো এক অদৃশ্য জিনিস ফিরে পাই। আমি জানি ভাইয়া মারা যাওয়ার পর থেকে আপনার রাজনীতির প্রতি একটা ঘৃণা চলে এসছে, কিন্তু এই রাজনীতি ভাইয়ের স্বপ্ন ছিল। চেয়েছিল সবসময় জনসাধারণ মানুষের পাশে থাকবে, কিন্তু ভাগ্য সেটাতে সহায় হলো না। ভাইয়ের স্বপ্ন পূরণ করার জন্য আমি পলিটিক্সে থাকার অঙ্গীকার করি। তাই পলিটিক্স করা আমি ছাড়তে পারবো না। এই রাজনীতির মাঝেই আমি ভাইয়াকে খুঁজে পাই, যার জন্য আমি চাইলে এর ভেতর থেকে বের হতে পারি না। আজমল শেখ ছেলের প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনল। চোখের কোণে পানি জমে গেছে, যেটা ছেলের অগোচরে মুছে নেয়। জাহিন ফ্লোরের দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বাবার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। বাবা মায়ের দোয়া নাকি আল্লাহ তাআলার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর কবুল হয়। আপনি শুধু আমার জন্য একটু দোয়া করেন বাবা, যেন পৃথিবীর মায়া ত্যাগ করে এত তাড়াতাড়ি চলে যেতে না হয় আমাকে। আজমল শেখ ছেলের কথা শুনে আঁতকে উঠে ধমকে সুরে চিৎকার করে বলে ওঠেন। জাহিন। জাহিন নই শব্দে হেসে বলল। আরে আমি তো এটা কথার কথা বললাম। বেশি লায়ক হয়ে গেছো না তুমি? মুখে যা আসছে কখন থেকে তাই বলে যাচ্ছ। মুখে লাগাম টানো। আজমল শেখ চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে বাড়ির সবাই এসে স্টাডি রুমের সামনে জড়ো হয়। জহুরা বেগম ভেতরে ঢুকে ভয়ে ভয়ে বললেন। কি হয়েছে? আজমল শেখ বসা থেকে উঠে দাঁড়িয়ে অন্যদিকে মুখ করে বললেন। তোমার ছেলেকে প্রশ্ন করো। জহুরা বেগম বিচলিত গলায় ছেলেকে বললেন।
কি বলছিস তুই যে তোর বাবা এতটা উত্তেজিত হয়ে পড়লো? জাহিন মায়ের কানে কানে বলল। বেশি কিছু না, অল্প একটু ইমোশনাল ব্ল্যাকমেল ডোজ দিলাম। তোমার 35 বছরের সংসার জীবনের ভালোবাসার প্রতি পরমেশ্বরকে। জহুরা বেগম ছেলের বাহুতে থাপ্পড় মেরে বললেন। কি বলেছিস তুই? তোমার প্রতি পরমেশ্বরের কাছ থেকে জেনে নিও। জাহিন চলে যাওয়ার জন্য উদ্যত হতে নিবে, তখনই আজমল শেখ ব্যতিব্যস্ত গলায় চেঁচিয়ে বললেন। জোহরা, তোমার এই অবুঝ ছেলেকে বলে দাও পরের বার যেন আমার কাছে এসে এসব আলতু ফালতু কথা না বলে। যদি এসে বলে তখন কিন্তু ওকে আমি চেলা কাঠ দিয়ে পেটাবো। ছোটবেলায় যেই মারটা ও খায়নি সেটা বাবা হওয়ার বয়সে এসে খাবে বলে দিলাম। বলেই হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে যান। বাইরে যারা দাঁড়িয়েছিল তারা জলদি চেপে গেল দরজার আড়ালে। অয়ন্তী আগে ভাগেই এখান থেকে সরে গেছে। জাহিন হতবাক হয়ে তাকিয়ে রইল বাবার কথা শুনে। জহুরা বেগম ঠোঁট টিপে হেসে ছেলেকে বললেন। বাবা কি বলে গেল শুনলি তো? তাড়াতাড়ি বাবা হয়ে যা, নয়তো দাদু ভাই ডাক শুনতে চাইছে, তাই আকার ইঙ্গিত দিয়ে বোঝাতে চাইলো। জাহিন মায়ের দিকে ফিরে রাশভারী কণ্ঠে বললেন। তোমরা চাইলে আর আমি টুক করে একটা বাচ্চা গাছ থেকে পেরে নিয়ে এসে অয়ন্তীর কোলে দিয়ে দিব। বাচ্চা হতে সময় লাগবে, সাথে ধৈর্যও লাগবে। বলেই ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু জহুরা বেগম চিন্তিত হয়ে পড়লেন। ছেলে কি এমন বাবাকে বলল যেটা শুনে রেগে গেল? জানতে হবে। অধিকাংশ রাজনীতির দল একটা প্রোগ্রামে এসে জড়ো হয়েছে। নির্বাচনের আগে এটাই লাস্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামে জাহিনের দলও এসেছে। বলতে গেলে মেয়র পদ প্রার্থী যারা আছেন তারা সকলেই আছেন এই প্রোগ্রামে। অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তারা সকলে বলছে এইবার জাহিন যাবে মেয়র পদে। এই কথাটা বেশিরভাগ মানুষ সমর্থন করলেও কিছু কিছু মানুষ কথাটা ঠিক হজম করতে পারছে না। প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। একে একে সব দলই বের হতে শুরু করেছে হল থেকে। হঠাৎ করেই জাহিনের পা দুটো থমকে যায় কারো কথা কর্ণগোচর হলে। যে নিজের ঘর সামলাতে পারে না সে নাকি আবার সামলাবে রাষ্ট্র। জাহিন স্পষ্ট বুঝতে পারছে এই কথাটা তাকে ইঙ্গিত করে বলা হয়েছে, কিন্তু ও ঘর সামলাতে পারে না মানে কি বলতে কি চাইছে। জাহিন পেছনে ফিরে তাকিয়ে দেখে ত্রিনব তার দিকে তাকিয়ে বাঁকা হাসছে। ত্রিনবের এই হাসি দেখে জাহিনের গা জ্বলে যাচ্ছে যেন। জাহিন ত্রিনবের দিকে 2 কদম এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল। কি বললে তুমি? ত্রিনব উপহাস করে বলল। আপনি কি কালা যে কানে শুনেন না? জাহিন ঘাড় ঘুরিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে ত্রিনবের দিকে তাকিয়ে বলল। ওই দিন জ্বরটা খাওয়ার পরে তোমার শেখা হলো না দেখা যায়। ত্রিনব জাহিনের দিকে এগিয়ে এসে উৎসুক ভঙ্গিতে বলল। আমি ছোটবেলা থেকেই শিক্ষা নিতে পছন্দ করি না, বরাবরই আমি অশিক্ষিত থাকতে পছন্দ করি। ছোটের মতো থাকো। আমি কিভাবে থাকবো সেটা আপনার কাছ থেকে পরামর্শ নিতে চাই না। আপনি বরং নিজের মূল্যবান পরামর্শগুলো আপনার 2 টাকার পকেটের মধ্যে ভরে রাখেন। মুখ সামনে কথা বলে ত্রিনব। আপনি আপনার স্ত্রীর সামলান আগে। জাহিন ভ্রু কুঁচকে বলল। আমার স্ত্রীকে সামলাবো মানে? এখানে আমার স্ত্রীর প্রসঙ্গ আসছে কোত্থেকে? আপনার স্ত্রী যে অন্য বেটার গলায় মাঝে মাঝে ঝুলে পড়ে সেটা কি আপনি জানেন? জাহিন হতভম্ব হয়ে বলল। মানে? নুহাস বিচলিত গলায় জাহিনকে বলল। বাই, চলো এখান থেকে। এসব আজে বাজে কথা শোনার কোনো দরকার নেই। তুই চুপ কর, আমি জানতে চাই ও কি বলতে চাইছে। জাহিন ত্রিনবের দিকে ফিরে শান্ত গলায় কথাটা বললেও গলায় মিশে রয়েছে হিংস্রতা। পুরো কথাটা শেষ করো। ত্রিনব অশালীন ভঙ্গিতে বলল। দেখলাম আপনার স্ত্রীকে ওই দিন শপিং মলে এক পুরুষের সাথে চিপকে লেগে রয়েছে। দেখে মনে হচ্ছে প্রেমিক প্রেমিকা। আহ কি ভালোবাসা! বউকে সামলান, না হলে তো আপনার মুখ পুড়িয়ে দিবে। জাহিন ত্রিনবের কলার ধরতে গিয়েও থেমে যায়। আশেপাশে সকলে তাদের দিকে উৎসুক নয়নে তাকিয়ে আছে। জাহিন ত্রিনবের ঘাড়ে হাত রেখে শান্ত করে ঘাড় চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল। আমার স্ত্রীর নামে যদি আর একটা উল্টাপাল্টা কথা বলেছ তাহলে আমার মুখ পুড়ে যাওয়ার আগে তোমার মুখ পুড়িয়ে দেবো। ত্রিনব বাঁকা হেসে বলল। নিজের স্ত্রীকে গিয়ে প্রশ্ন করুন, তাহলে বুঝে যাবেন আমি সত্যি বলেছি নাকি মিথ্যা। জাহিন ত্রিনবের ঘাড় থেকে নিজের হাতটা সরিয়ে নেয়। ত্রিনব এতটা কনফিডেন্স নিয়ে কি করে কথাগুলো বলছে জাহিনের মাথা কাজ করছে না।
মাথার ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। অয়ন্তী আর যাই হোক এমন কাজ করতে পারে না। নিশ্চয়ই দেখার কোনো ভুল আছে, যেটা ত্রিনব আরও রঙ্গ চঙ্গ মাখিয়ে সেটা তার কাছে প্রেজেন্ট করছে। জাহিন এক মুহূর্ত দাঁড়ালো না, ছুটে চলল গাড়ির দিকে। সবটা জানতে হবে তাকে। শুধু ত্রিনবের কথা বিশ্বাস করে অয়ন্তীকে অবিশ্বাস করলে চলবে না। অয়ন্তীর কথাও শুনতে হবে। নুহাস জাহিনকে আটকে অনুনয় কণ্ঠে বলল, ভাই এতটা হাইপার হয়ে ভাবির উপরে আঘাত করো না। যাই হোক, ভাবি এমন নোংরা কাজ করতেই পারে না। জাহিন শান্ত গলায় বলল, তোর কি মনে হয় আমি সেই সকল স্বামী যারা বাইরের মানুষের কথা শুনে যাচাই বাছাই না করে নিজের স্ত্রীর গায়ে হাত তুলবো বা তাকে কটু কথা বলবো? আমি এমন স্বামী নই নুহাস যে নিজের প্রিয় মানুষটাকে কষ্ট দেব, তারপর নিজের শত্রুর কথা শোনে। আমি অয়ন্তীর মুখ থেকে শুনতে চাই কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। কথাটা বলে জাহিন গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দেয়। জাহিন চাইলে ত্রিনবের গায়ে হাত তুলতে পারত, কিন্তু পরিস্থিতি যেন অন্যরকম। ত্রিনবের গায়ে হাত তোলার ফলে যদি অয়ন্তীর নামে সবার সামনে বাজে আর কুৎসিত কথা বলে উঠে, তখন অয়ন্তীর চরিত্রে কালি লাগতে খুব একটা বেশি সময় লাগতো না। তাই জাহিন ত্রিনবকে বেশি কিছু বলল না। নুহাস দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। ত্রিনব নিজের গাড়িতে বসে বৃদ্ধা আঙ্গুল ঠোঁটের উপরে রেখে বাঁকা হাসছে আর মনে মনে বলল, দাম্পত্য কলহ এমন একটা জিনিস যেটা দাম্পত্য জীবনে একবার ঢুকে পড়লে হাজার চেষ্টা করলেও তো সহজে নির্মূল করা সম্ভব নয়। এই দাম্পত্য কলহই ওই জাহিনকে একটু হলেও দুর্বল করবে, আর আমাকে চড় মারার অধিকাংশ প্রতিশোধও নেওয়া হবে। অয়ন্তী আর জাহিন মুখোমুখি বসে আছে বন্ধ ঘরে। জাহিন বাড়িতে এসেই কিছু না বলে সকলের সামনে দিয়ে অয়ন্তীর হাত ধরে নিজের ঘরে নিয়ে আসে। বাড়ির সকলে বোকার মতো সবটা চেয়ে দেখল। জহুরা বেগম পিছু ডাকলেও জাহিন ফিরে তাকায়নি। বাড়ির সবাই চিন্তিত হয়ে নিচে বসে আছে। আহানকে পাঠিয়েছিল জাহিনের ঘরে, কিন্তু ভেতর থেকে দরজা লক হওয়াতে সকলের যেন আরো ভয়ে আছে। জহুরা বেগমের ভালো ঠেকছে না, মায়ের মন কু ডাকছে। হঠাৎ ওনার শান্ত শিষ্ট ছেলেটা এমন ভয়াবহ আচরণ করছে কেন? আল্লাহর কাছে একটাই দোয়া করছে, খারাপ কিছু যেন না ঘটে। অয়ন্তী বেডের এক কোণে আর জাহিন সোফায় বসে আছে। জাহিন চোখ মুখে গভীর ভাব নিয়ে স্থির চোখে অয়ন্তীর দিকে তাকিয়ে আছে। জাহিনের এমন চাহনি অয়ন্তীকে ভেতর থেকে গুমড়ে দিচ্ছে। এই চাহনি যে তার কাছে বড্ড অচেনা লাগছে। কি হয়েছে হঠাৎ? জাহিন তার সাথে এমন আচরণ কেন করছে? জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিচ থেকে একবার দৃষ্টি ফেলে পুনরায় অয়ন্তীর দিকে দৃষ্টি নিবদ্ধ করে শান্ত গলায় বলল, তোমার কিছু বলা থাকলে আমাকে বলে দাও অয়ন্তী। অয়ন্তীর চিৎ কেঁপে ওঠে জাহিনের কথা শুনে। এই স্বরে জাহিন আজ পর্যন্ত তার সাথে কথা বলেনি। আর কি কথা বলার কথা বলছে? জাহিন কি কোনোভাবে লাবিবের কথা জেনে গেছে, যার জন্য এতটা অস্বাভাবিক হয়ে আছে? তাকে আবার ভুল বুঝেনি তো জাহিন? অয়ন্তীকে এমন নিশ্চুপ হয়ে থাকতে দেখে জাহিনের ধৈর্যের বাঁধ ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাচ্ছে। এই 31 বছরের জীবনে জাহিন এতটাই ধৈর্যশীল কোনো বিষয় হয়নি, অধৈর্যশীল কোনো বিষয়ে হয়নি যতটা আজ হচ্ছে অয়ন্তীকে মৌন থাকতে দেখে। জাহিন চোয়াল শক্ত করে কপট রাগ দেখিয়ে বলল, এভাবে চুপ করে থাকবে না অয়ন্তী? আমার কথার উত্তর দাও। আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। তোমার চুপ থাকা কি বলতে চেয়েছিল আমাকে ওই দিন রাত্রেবেলা? অয়ন্তী শুকনো ঢোক গিলে নিজেকে তটস্থত করে থেমে থেমে বলল, আসলে ওই দিন শপিং মলে আমার সাথে লাবিবের দেখা হয়েছিল। জাহিন ভ্রু কুঁচকে নেয়। তাহলে সত্যি কথা বলছে ত্রিনব। ছেলেটার নাম তাহলে লাবিব। জাহিন নিষ্প্রুপ গলায় বলল, কি লাবিব? যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। শুধু কি তাকে হয়েছিল নাকি আরো কিছু হয়েছিল? অয়ন্তী হতভম্ব হয়ে পড়ে জাহিনের কথা শুনে। কি হওয়ার কথা বলছে জাহিন? অয়ন্তী হতবিলম্ব হয়ে বলল, মানে? যেটা প্রশ্ন করেছি তার উত্তর দাও। ওই দিন কি কি ঘটেছিল A to Z বলো। জাহিনকে এই বিষয়ে এতটা ডেসপারেট হতে দেখে অয়ন্তীর ভয় লাগছে। অয়ন্তী অধর দ্বারা জিভ দ্বারা ভিজিয়ে বলল, আসলে যারা নুহাস ভাই আমাকে রেখে নিচে চলে গিয়েছিল, তখন আমি ওদের কাছে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে নামতে গিয়ে শাড়ির সাথে পা ভেজে পড়ে যেতে নিচ্ছিলাম। আর লাবিব আমাকে কোথা থেকে এসে যেন ধরে ফেলে।
আর আমি ওনাকে দেখে সাথে সাথে ওখান থেকে চলে আসি। একটা কথাও বলিনি আমি, বিশ্বাস করুন। আমি জানতাম না লাবিব যে ওই দিন শপিং মলে আসবে। যদি জানতাম তাহলে আমি কোনোদিনও যেতাম না। জাহিন রাশ ভারী গলায় বলল। এই কথা তুমি আমাকে ওই দিন বললে না কেন সাথে সাথে? আমি মনে মনে অনেক ভয় পেয়েছিলাম, যদি আপনি এই কথাটা শুনে আমি ভুল বোঝেন বা অবিশ্বাস করেন। জাহিন ব্যতিব্যস্ত গলায় বলল। জানো আন্টি, স্বামী স্ত্রীর মাঝে যদি বিশ্বাসের স্তরের মাটিটা নরম হয়ে যায় না, তাহলে বিশ্বাসের শিকড়টা তৃতীয় ব্যক্তিটা খুব সহজে উপড়ে ফেলতে পারে। তুমি আমাকে এখনো বিশ্বাসই করে উঠতে পারো না। অয়ন্তী ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে রইল জাহিনের পানে। জাহিনের কথার ভাঁজে যে বুক ভরা এক ভয়াবহ যন্ত্রণা মিশে রয়েছে সেটা অয়ন্তী স্পষ্ট বুঝতে পারছে। জাহিন পুনরায় দৃঢ় কণ্ঠে বলল। এই যে তুমি কথাটা বলেছ, সেটা যদি তুমি আমাকে আগে বলে দিতে, বিশ্বাস করো আমি একটুও কষ্ট পেতাম না বা তোমাকে অবিশ্বাসও করতাম না। কিন্তু যতটা না কষ্ট আজকে পেয়েছে অন্য কারো কাছ থেকে এটা শুনে। অয়ন্তী আতকে উঠে বলল। অন্য কারো কাছ থেকে শুনেছেন মানে? কে বলেছে লাবিব? সেটা তোমার জেনে লাভ নেই, শুধু এটুকু বুঝতে পারলাম আমার প্রতি তোমার এতটুকু ভরসা কিংবা বিশ্বাস নেই। যদি থাকতো নির্দ্বিধায় কথাটা বলে দিতে, কিন্তু তুমি বললে না। ইভেন আজ সকালেও তোমাকে আমি জিজ্ঞেস করেছি, কিন্তু তুমি সবটা এড়িয়ে গেলে। বিয়ের এতগুলো মাস হয়ে গেল, অথচ তুমি আমাকে বুঝে উঠতে পারলে না। অয়ন্তী বুঝতে পারল সে বড্ড ভুল করে ফেলেছে। তার আগেই বলে ফেলা উচিত ছিল জাহিনকে সবটা, তাহলে আজ জাহিন এতটা মানসিকভাবে আহত হতো না। অয়ন্তী বসা থেকে উঠে জাহিনের কাছে এগিয়ে আস্তে আস্তে বলল। নেতামশাই, আমার কথাটা শুনুন। জাহিন বসা থেকে উঠে অয়ন্তীকে হাত দিয়ে থামিয়ে অভিমানী গলায় বলল। কাছে আসবে না তুমি আমার। অয়ন্তী চোখ ভরে উঠেছে নোনা জলে, ঠোঁট ভেঙে কান্না আসছে তার। চোখের পলক ফেললেই গাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। এই চোখের জল যেন জাহিনকে আজ নরম করলো না অন্য সময়গুলোর মতো। অন্য সময়গুলোতে জাহিন অয়ন্তীর চোখের জল দেখলে যেভাবে ছুটে এসে চোখের জল মুছে দিত, সেটা আজ জাহিন করলো না। সে এক জায়গাতেই ঠায় দাঁড়িয়ে রইল। অয়ন্তীর হৃদয় ক্ষত বিক্ষত হলো তাতে। কষ্টগুলো দলা পাকিয়ে বুকে চেপে বসলো। নিজ হাতে আজ এই পরিস্থিতি ডেকে এনেছে। অয়ন্তী ধরা গলায় বলল। আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিনও এমনটা হবে না। তুমি আমাকে ভীষণভাবে হার্ট করেছো অয়ন্তী, যেটার ক্ষত এত সহজে ভালো হওয়ার নয়। অয়ন্তী জাহিনের কাছে এসে জাহিনের হাত দুটো ধরে অনবরত চোখের জল ফেলতে ফেলতে বলল। আর হবে না এমনটা, আমি কথা দিচ্ছি। এবারের মতো ক্ষমা করে দিন। আমি ভয়ে ছিলাম, তাই বলতে গিয়েও বলতে পারিনি আমি আপনাকে। আমার উপরে ভয়টাই তোমার অবিশ্বাসের কারণ অয়ন্তী। আমি তুমি অবিশ্বাস করে দেখি ভয়ে বলতে পারো না তুমি কথাটা। যদি বিশ্বাস করতে তাহলে আজ অন্য কারো কাছ থেকে আমার নৌনা ইঙ্গিতের কথা শুনতে হতো না আমাকে, আর আগেই তাকে থামিয়ে দিতাম। এমনটা আর কখনো হবে না। এখন থেকে সব কথা আমি আপনাকে বলবো, আমি কথা দিচ্ছি। জাহিন অয়ন্তীর হাতটা নিজের হাত থেকে সরিয়ে দেয়। অয়ন্তী একবার হাতের দিকে চেয়ে অশ্রুসিক্ত নয়নে জাহিনের পানে তাকালো। জাহিন প্রচণ্ড অভিমানে মুখ ঘুরিয়ে অন্যদিকে চেয়ে বলে। চিন্তা করো না, আমি এমন যাবে নয় যে আমার স্ত্রীকে আমি অবিশ্বাস করব। তবে এতটুকু আক্ষেপ আমার স্ত্রী আমার উপরে বিন্দু পরিমাণ বিশ্বাস নেই, যেটা এই ঘটনার প্রেক্ষিতে জানতে পারলাম। বলেই জাহিন ঘর থেকে বেরিয়ে যায়। অয়ন্তী কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে থেকে জাহিনের পিছু পিছু গেল। ছেলেকে নিচে নামতে দেখে জহুরা বেগম বসা থেকে উঠে ছেলের কাছে এগিয়ে এসে চিন্তিত গলায় বলল। কি হয়েছে তোদের দুজনের মাঝে? জাহিন ভরাট গলায় বলল। কিছু হয়নি মা। বলেই সদর দরজার দিকে অগ্রসর হলো। অয়ন্তী দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেতামশাই বলে নামছে। সিঁড়ি থেকে পড়ে যাওয়ার ভয় নেই আজ অয়ন্তীর মনে। সেই অস্থির হয়ে ছুটে চলছে স্বামীর কাছে। বাড়ির সবাই জাহিন আর অয়ন্তীর মান অভিমানগুলো অবাক চোখে দেখছে। অয়ন্তী সদর দরজা পেরিয়ে বাইরে আসলো। ততক্ষণে জাহিন গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছে। গাড়ি চলতে শুরু করলো। অয়ন্তী গাড়ির পিছু নিতে গিয়েও নিল না। ততক্ষণে গাড়ি যে তার নৈকটের বাহিরে চলে গেছে। জাহিন গাড়ির স্টার্টিং ঘুরাতে ঘুরাতে মনে মনে আওড়ালো। সরি অয়ন্তী, আমি চাইলে তোমাকে বুকে টেনে নিতে পারতাম, কিন্তু আমি চাই তুমি যেন সম্পর্কে বিশ্বাস থাকার মানেটা বুঝতে পারো। সে সম্পর্কের মাঝে বিশ্বাস নেই, সে সম্পর্কের শিকড়ের মাটি যে খুব নরম হয়, সেটা তুমি যেন বুঝতে পারো।
আর আমি চাই না আমাদের সম্পর্কে শিকড় মাটি নরম হোক। এর জন্য তোমাকে ক্ষণিকের জন্য হলেও কষ্ট সইতে হবে। বুঝতে হবে একটা সম্পর্কের মাঝে বিশ্বাসের মর্যাদা কতটুকু। পরে না হয় তোমার এই ক্ষণিকের কষ্টটুকু আমার ভালোবাসা দিয়ে মুছে দেব, ততক্ষণে তুমি একটু কষ্ট পাও। জাহিনের গাড়ি মিলিয়ে যায়। জাহিন ইচ্ছে করেই বাড়ি থেকে বের হয়ে গেছে। চোখের সামনে অয়ন্তীর কান্না দেখতে পারবে না, তাই এই প্রস্থান বেছে নিয়েছে। বাড়ির সবাই বের হয়ে আসলো। অয়ন্তী শাশুড়ি মায়ের কাছে এসে কান্নারত অবস্থায় চেঁচিয়ে বলল, মা, উনি আমার উপর রাগ করে চলে গিয়েছেন মা। বিশ্বাস করুন মা, আমি ওনাকে আঘাত করতে চাইনি, কিন্তু কি করে কি হয়ে গেল আমি বুঝতে পারিনি, এটা সত্যি। জহুরা বেগম অয়ন্তীর মুখটা 2 হাত দিয়ে ধরে মলিন গলায় বলল। সব ঠিক হয়ে যাবে অয়ন্তী, তুমি শান্ত হও। অয়ন্তী পাগলের ন্যায় বলল, না মা, উনি আমার উপর খুব রাগ করেছেন। উনি আমাকে আর আগের মতো ভালোবাসবেন না মা। উনি আমাকে আর কাছে টেনে নেবেন না ওনার। আমি ওনার অবহেলাগুলো সহ্য করতে পারবো না। জহুরা বেগম পাগল প্রায় অয়ন্তীকে বুকের মাঝে চেপে ধরে বলে, সব ঠিক হয়ে যাবে অয়ন্তী, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু শান্ত হও, আমি জাহিনকে বুঝাবো। অয়ন্তী এক নাগারে শুধু একটা কথাই বলে যাচ্ছে, উনি আমার উপর খুব রেগেছেন মা, আর ভালোবাসবেন না উনি আমাকে। বাড়ির সবাই অয়ন্তীকে বুঝাতে ব্যস্ত হয়ে পড়েছে। জাহিনকে একের পর এক কল করা হচ্ছে, কিন্তু একটা কলও ধরল না। হঠাৎ দুজনের মাঝে কি নিয়ে ভুল বোঝাবুঝি হলো বুঝতে পারছে না কেউ। অয়ন্তীর প্রশ্ন করলে অয়ন্তী কোনো উত্তর দেয় না। নুহাসকে কল করা হলে ও বলে এই বিষয়ে ও কিছু জানে না। নুহাস ইচ্ছে করেই এই কথাটা বলছে না, যাতে করে বাড়ির কেউ আবার বিষয়টা অন্যভাবে না নেয়। যেহেতু অয়ন্তী জাহিন কিছু বলছে না কাউকে। অয়ন্তী কান্না করতে করতে একসময় ক্লান্ত হয়ে ঘুমে ঢুলে পড়ে। জহুরা বেগম অয়ন্তীর চোখের কোণের জল জমে থাকা পানিটা মুছে দিয়ে কম্বল টেনে দিয়ে একে একে সবাই রুম থেকে বের হয়। জহুরা বেগম সবার উদ্দেশ্যে বলে, ও ঘুমাক আর জাহিন আসুক, তারপর ওর সাথে কথা হবে। কি হয়েছে দুজনের মাঝে যে মেয়েটা হয়ে পাগলের মতো কান্না করলো? জাহিন আসলো রাত 10:30টার দিকে। কলিং বেল বাজার সাথে সাথে বাড়ির কাজের লোক দরজা খুলে দিল। জাহিন ভেতরে ঢুকে মাকে সোফায় বসে থাকতে দেখেও না দেখার ভান করে কিছু না বলে চলে যেতে নিবে, তখনই জহুরা বেগম গুরুগম্ভীর গলায় বললেন, দাঁড়াও। জাহিন দাঁড়িয়ে পড়ে। জহুরা বেগম ছেলের মুখোমুখি হয়ে বলল, কি হয়েছে তোদের মাঝে যে মেয়েটা হয়ে পাগলের মতো কান্না করলো? জাহিন ঠান্ডা গলায় বলল, কিছু হয়নি মা। কিছু হয়নি যখন, তাহলে অয়ন্তী কি এমনি এমনি কান্না করেছে? মা খুব ক্লান্ত লাগছে আমার, আমি উপরে যাব। জাহিন পা বাড়াতে নিলে জহুরা বেগম বললেন, অয়ন্তীকে রুমে নিয়ে যা। জাহিন মায়ের দিকে ফিরে বলল, কোথায় ও? আমার ঘরে ঘুমিয়ে আছে। জাহিন একটা টু শব্দ না করে মায়ের রুমে বসে ঘুমন্ত অয়ন্তীকে এক পলক দেখে পাজা কোলে তুলে নিয়ে মায়ের ঘর থেকে বেরিয়ে মাকে উদ্দেশ্য করে বলল। খেয়েছো? জহুরা বেগম রাগী গলায় বলল। তোর কি মনে হয়? কাউকে তোর খাবারটা উপরে পাঠাও। জাহিন অয়ন্তীকে নিয়ে নিজের ঘরে এসে অয়ন্তীকে ধীরে ধীরে বিছনায় শুয়ে দেয়। এই মেয়ে তো আবার স্বভাব খারাপ, অন্য জায়গা থেকে এনে আরেক জায়গাতে ঘুমালে ঘুম ভেঙে যায়। জাহিন ঝুঁকে আছে অয়ন্তীর দিকে, এক ধ্যানে তাকিয়ে আছে বইয়ের দিকে। কান্না করার ফলে মুখের অবস্থা নাজেহাল বানিয়ে ফেলেছে মেয়েটা। চোখের জলের সাথে কাজল মিশে একাকার হয়ে গালে কালো দাগ বসে গেছে। জাহিন অয়ন্তীর গালে হাত রেখে বুড়ো আঙ্গুল দিয়ে চোখের কণার স্পর্শ করে নিচু হয়ে অয়ন্তীর বন্ধ দু চোখের পাতায় চুমু বসায়। বুঝতে পারছে অতিরিক্ত কষ্ট দিয়ে ফেলেছে মেয়েটাকে, কিন্তু কিছু করার নেই। অয়ন্তীকেও বুঝতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কটা গাড়ির চাকার মতো। চাকা দুটো যদি উঁচু নিচু হয়ে থাকে তাহলে সেই সম্পর্কটা ধসে পড়বে, কখনোই শক্ত হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে না। তাই দুজনেরই উপরের সমান আস্থা রাখতে হবে। জাহিন ফ্রেশ হয়ে অয়ন্তীকে আস্তে আস্তে ডাকে। রাত অনেক হয়েছে, এবার খাওয়া দরকার। অতিরিক্ত কান্না করার ফলে হয়তো পেটের
খাবার এতক্ষণে হজম হয়ে গেছে। জাহিন অয়ন্তীর দু গালে আলতো হাতে চাপড় মেরে বলল। অয়ন্তী, ওঠো এবার। অয়ন্তী পিট চোখে তাকালো। চোখের সামনে জাহিনের প্রতিচ্ছবি দেখে চোখ বড় বড় করে তাকিয়ে লাফিয়ে শোয়া থেকে উঠে বসে ভাঙ্গা গলায় বলল। নেতামশাই। জাহিন উঠে দাঁড়িয়ে অন্যদিকে ফিরে বলল। ফ্রেশ হয়ে আসো, যাও, খেতে হবে। অয়ন্তীর ঠোঁট ভেঙে আসছে। এত রাগ যে তার দিকে ফিরেও তাকাচ্ছে না। কি এমন ভুল করেছে যে এতটা রেগে থাকতে হবে তার প্রতি, আর এত দরদ তাকাতে হবে না? সে না খেলে তার কি? অয়ন্তীর কোনো রেসপন্স না পেয়ে জাহিন অয়ন্তীর দিকে ফিরে কপট রাগ দেখিয়ে বললে। কি হলো, এইভাবে বসে আছো কেন? যদি ভেবে থাকো না খেয়ে তুমি নিজের শরীর খারাপ করবে, তাহলে এই চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দাও। কারণ আমি আমার কাজকর্ম ছেড়ে তোমাকে নিয়ে হাসপাতালে দৌড়াতে পারবো না অয়ন্তী। অয়ন্তী মুখ ঘুরিয়ে বলল। আমার খিদে নেই, খাবো না আমি। কিন্তু অয়ন্তীর পেটে ইঁদুর দৌড়াচ্ছে। দুপুরে খেয়েছিল, এরপর আর কিছুই খাওয়া হয়নি, পানি ছাড়া। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এই মেয়ে তো উল্টা তার উপরে ছুরি ঘুরাচ্ছে। জাহিন অয়ন্তীকে পাজা কোলে তুলে নিয়ে কঠিন গলায় বলল। ফ্রেশ হওয়ার দরকার নেই, এইভাবেই খাবে তুমি। অয়ন্তী ছটফট করতে করতে বলল। বলছি তো খাবো না। জাহিন অয়ন্তীকে এনে সোফায় বসিয়ে খাবারের প্লেটটা এগিয়ে দিয়ে বলল। নাও, খাওয়া শুরু করো। অয়ন্তী অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে, যার অর্থ সে খাবে না। জাহিন তা দেখে বলল। কি হলো, খাওয়া শুরু করো। বলছি তো খাবো না। জাহিন দাঁতে দাঁত চেপে বলল। একদম নাটক করবে না অয়ন্তী, চুপচাপ খাও। অয়ন্তী চেঁচিয়ে বলল। আমি না খেলে আপনার কি তাতে? জাহিন টি শার্টের হাতা কোনোই পর্যন্ত তুলে থমথম গলায় বলল। তুমি খাবে, তোমার খারও খাবে, ওয়েট। জাহিন নিজেই ভাত মাখিয়ে বা হাত দিয়ে অয়ন্তীর মুখ চেপে ধরে জোর করে এক লোকমা খাবার খাইয়ে দেয় অয়ন্তীকে। এরপর অয়ন্তী আর একটা টু শব্দ করল না, চুপচাপ জাহিনের হাতে খেয়ে নিল। অয়ন্তী জাহিনকে জিজ্ঞাসা করলো জাহিন খেয়েছে কিনা, কিন্তু জাহিন উত্তর দিল না। জাহিন তো জোর করে তাকে খাইয়েছে, এবার কি জাহিনকে তার সাথে কথা বলানোর জন্য সাঁড়াশি দিয়ে জাহিনের মুখ খুলতে হবে? জাহিন আর অয়ন্তী শুয়ে আছে, তাদের মাঝে এক হাত দূরত্ব। জাহিন পাশ ফিরে শুয়ে আছে। অয়ন্তী বারবার জাহিনের দিকে তাকাচ্ছে, যদি একবার তার দিকে ফিরে এই আশায়। কিন্তু আফসোস, জাহিন একটিবারের জন্য ফিরল না। অয়ন্তীর বুক ভার হয়ে আসে। এত অভিমান, এত রাগ। মানছে সে একটা ভুল করে ফেলেছে, তা বলে এভাবে মুখ ঘুরিয়ে থাকবে? অয়ন্তীর চোখের কোণে ভিজে উঠছে। বেরিয়ে আসলো দীর্ঘ নিঃশ্বাস। কান্না করতেও পারছে না প্রাণ খুলে। অয়ন্তীর নাক টানা শব্দ শুনে জাহিন চোখ মেলে তাকায়। বুঝতে পারলো অয়ন্তী নিঃশব্দে কান্না করছে। মেয়েটাকে এবার থামানোর দরকার, অনেক কান্না করছে, আর না। জাহিন অয়ন্তীর দিকে ফিরে নরম গলায় বলল। কি হয়েছে, এভাবে কান্না করছে কেন না ঘুমিয়ে? অয়ন্তী নিজেকে আর ধরে রাখতে পারল না, চোখের উপরে হাত রেখে হাউমাউ করে কেঁদে দিল। জাহিন তৎক্ষণাৎ অয়ন্তীর ছোট দেহটা টেনে এনে নিজের বুকে ফেলে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে কোমল কণ্ঠে বলল। হয়েছে তো, আর কান্না করতে হবে না, অনেক কান্না করেছো, এবার থামো। অয়ন্তী কাঁদতে কাঁদতে বলল। আপনি আমার উপর খুব রেগে আছেন, তাই না? কি বলেছি আমি রেগে আছি তোমার উপর? আপনার ব্যবহারই বলে দিচ্ছে। জাহিন অয়ন্তীকে নিজের বুক থেকে সরিয়ে বেডে শুয়ে দিয়ে অল্প ঝুঁকে অয়ন্তীর কপালে চুমু এঁকে দিয়ে বলল। তা আমার এই ব্যাপারটা কি বলছে এখন? বিশ্বাস করুন, ওই লাবিবের সাথে আমার কোনো যোগাযোগ নেই ওই দিনের পর থেকে। বুঝেছি। আর সত্যি আমার উপর রেগে নেই তো আপনি? রেগেছিলাম, কিন্তু পরে ভাবলাম স্বামীদের বেশি রেগে থাকতে নেই, বইয়ের উপরে, তাতে মহব্বত কমে যায়। অয়ন্তী জাহিনকে নিজের উপর থেকে সরিয়ে বসে মলিন গলায় বলল। আপনি একজন বাজে স্বামী যে শুধু বউকে কষ্ট দেয়। জাহিন নৈশব্দে হেসে অয়ন্তীর কোমর জড়িয়ে ধরে নিজের কোলে এনে বসিয়ে মিহি স্বরে বলল। শুধু কষ্ট দেওয়াটা চোখে পড়লো, ভালোবাসা চোখে পড়লো না? ভালোবাসলে এভাবে ছেড়ে চলে যেতেন না। গেলাম কোথায়, সেই তো ঘুরে ফিরে তোমার কাছে ফিরে আসলাম। অয়ন্তী নিজেকে জাহিনের কাছ থেকে ছাড়ানোর প্রয়াস চালিয়ে বলল। ছাড়ুন আমাকে, জুতো মেরে গরু দান করা লাগবে না এখন। জাহিন ছাড়ল না, বরং অয়ন্তীকে শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরল। অয়ন্তী ক্রমাগত জাহিনের বাহু ডোর থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করছে। তাকে কষ্ট দিয়ে এখন এসেছে মলম লাগানোর জন্য। লাগবে না তার মলম। অয়ন্তী,
জাহিনের কোমল কণ্ঠে গাঢ় ডাক শুনে অয়ন্তী শান্ত হয়ে পড়ে। শরীরের বয়ে যায় এক শীতল ঢেউ। জাহিনের এই ডাক অয়ন্তীর সাধ্য নেই উপেক্ষা করার, তাই আনমনেই বলে, হুম, আমার কিছু চাওয়ার আছে তোমার কাছ থেকে। আপনাকে দেওয়ার মতো কিচ্ছু নেই আমার কাছে। আছে, তোমার কাছে আছে। যে চাওয়াটা তুমি আমার পূরণ করতে পারবে। কি সেটা? আমার বাচ্চা চাই, আমি বাবা হতে চাই। অয়ন্তীর সমস্ত কায়া কেঁপে ওঠে, লজ্জায় মাথা নুয়ে নেয়, গলার স্বর কাঁপছে। অয়ন্তীর শরীরের কম্পন বুঝতে পেরে জাহিন মৃদু হেসে বলল। কিছু বলবে না তুমি? অয়ন্তী নিচু গলায় বলল, কি বলবো? তুমি তো বলবে। তুমি চাও না আমাদের কোল আলো করে একটা ছোট্ট প্রাণ আসুক, যে প্রাণটা আমাদের চোখের সামনে বেড়ে উঠবে ধীরে ধীরে? অয়ন্তী নিচু গলায় বলল, হুম, চাই। তাহলে চলো একটা ছোট্ট প্রাণ তোমার দেহের মাঝে আনার ব্যবস্থা করে। অয়ন্তী আঁকড়ে ধরে নিজের পরিহিত শাড়ির কোণা, ধীর গলায় বলল। পারবো তো এই দায়িত্ব পালন করতে। জাহিন অয়ন্তীকে নিজের দিকে ঘুরিয়ে অয়ন্তীর মুখটা নিজের শক্তপোক্ত হাতের মুঠোদ্বয়ে নিয়ে মজার ছলে বলল। বুড়ো হয়ে যাচ্ছে তো আমি, এখন যদি বাপ ডাক না শুনি তাহলে কখন শুনবো? অয়ন্তী ফিক করে হেসে বলল। আপনি বড় হয়ে যাচ্ছেন কে বললো? আমি বলেছি। কেন চোখে পড়ছে না আমি যে বুড়ো হয়ে যাচ্ছে? অয়ন্তী জাহিনের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল। একদমই না, আপনি আমার চোখে একজন সুদর্শন পুরুষ মানুষ। জাহিন অয়ন্তীর নাকের সাথে নাক ছুঁয়ে মোহনীয় গলায় বলল। তাহলে তোমার চোখে দেখায় সুদর্শন পুরুষ মানুষের ইচ্ছেটা পূরণ করো। বলেই জাহিন অয়ন্তীকে বেডে শুয়ে দেয়। অয়ন্তী খামচে ধরল জাহিনের টি শার্ট। জাহিন অয়ন্তীর কপালে সশব্দে গভীর এক চুমু বসায়, এরপর চোখের পাতায় দু গালে চিবুকে। জাহিন মুখ ডুবিয়ে দেয় অয়ন্তীর গলার ভাঁজে, একে একে ভালোবাসার গভীর ছোঁয়া বয়ে যাচ্ছে অয়ন্তীর গলা জুড়ে। জাহিনের খোঁচা খোঁচা দাড়ি অয়ন্তীর নরম দেহে স্পর্শ করলে অয়ন্তী মৃদু আওয়াজ করল। মুখ তুলে তাকায় জাহিন, চোখে ভেসে ওঠে প্রিয়তমার রক্তিম মুখখানা। জাহিন মুস্কি হেসে এগিয়ে যায় অয়ন্তীর অধর ধরার দিকে। অয়ন্তীর এক হাত জাহিনের পিঠে আর এক হাত দিয়ে জাহিনের চুল খামচে ধরল। সময়ের পাল্লার সাথে জাহিনের অবাধ্য হাতের বিচরণ বইতে শুরু করলো নিজের একান্ত প্রিয় নারীটির দেহে। নারীটিও তার প্রিয় মানুষটির গভীর পুরুষালী আদরে ভরা হাতে পরশ পেয়ে ক্ষণে ক্ষণে নিজের সমস্ত কায়া কেঁপে উঠছে। দুটো মানবী এক মাদকতায় ভরা জোয়ারে ভেসে চলছে রাতের গভীর মাত্রায়।